চাঁদ যখন ডাকে, লিখেছেন অনিশ দেব। গরমের ছুটিতে হোম টাস্ক দেওয়াটা সব স্কুলেরই রেওয়াজ। বুয়ানের স্কুলও এই রেওয়াজের বাইরে নয়। কিন্তু বুয়ানকে দেখলে মনে হবে ওর মাথায় হোম টাস্কের কোনো চাপ নেই। গরমের ছুটিটা ওকে দেওয়া হয়েছে শুধুই খেলাধুলোর জন্য, গল্পের বই পড়ার জন্য, ডাইনোসর আর মহাকাশের বই পড়ার জন্য, টিভিতে ডোরেমন, রোল নম্বর 21 কিংবা মোটু পাতলু দেখার জন্য, এবং পলিমারের খুদে খুদে রঙিন টুকরো জুড়ে নানান জিনিস তৈরি করার জন্য। পলিমারের টুকরো জুড়ে হরেক জিনিস তৈরির যে ব্যাপারটা, সেটা পুরনো আমলের মেকানোরই একটা আধুনিক সংস্করণ। এগুলোর চলতি নাম ব্লক। সহজ থেকে কঠিন নানান লেভেলের ব্লক কিনতে পাওয়া যায় দোকানে। গত 6-8 মাস ধরে এই ব্লকের নেশাই বুয়ানকে মশগুল করে রেখেছে। বাবা মায়ের সঙ্গে কোনো শপিং কমপ্লেক্সে গেলেই ওর আবদার, বাপি একটা ব্লক কিনে দাও। দিন 10 আগে মা বাবার সঙ্গে শপিং মলে গিয়ে একই আবদার করেছে বুয়ান। তখন রণবীর বলেছেন, কেন বুয়ান, তোমার তো অনেকগুলো ব্লক রয়েছে, ওগুলো বারবার তৈরি করে একদম মুখস্থ হয়ে গেছে, আর ওগুলো নিয়ে খেলতে ভালো লাগে না, টু ইজি, টু বোরিং। মা শ্রেয়সী তখন ছেলের পক্ষ নিয়ে বলেন, দাও না নতুন একটা কিনে, পুরনোগুলো আর কতবার খেলবে, আর কতবার তৈরি করবে। কথাটা ঠিকই। ব্লকের বাক্সের ভেতরে রঙিন টুকরোগুলোর সঙ্গে যে জিনিসটা তৈরি করতে হবে তারও রঙিন ছবি দেওয়া থাকে। একটা নয়, অনেকগুলো ছবি। সেই ছবিগুলো বুঝিয়ে দেয় কিভাবে জিনিসটাকে ধাপে ধাপে তৈরি করতে হবে। বুয়ান শুরু করেছিল খুব সহজ ব্লক দিয়ে, যেমন কুকুর, বেড়াল, মাছ, বাড়ি, এইসব। তারপর ও তৈরি করেছে ট্রেন, প্লেন, ট্র্যাক্টর, তাজমহল, জাহাজ, ক্রেন, আরও কত কি। এখন ও বলতে গেলে ব্লক এক্সপার্ট। তৈরি করার জিনিসটা যত কঠিন হবে, ব্লকের বাক্সে পলিমারের টুকরোর সংখ্যা হবে তত বেশি। তার বাক্সটাও হবে বেশ বড়, আর জিনিসটার দামও হবে বেশি। ফলে রণবীর আর শ্রেয়সী এখন বুয়ানের জন্য নতুন কোনো ব্লক কিনতে বেশ কিন্তু করেন। রণবীর ছেলের মাথায় হাতটা বুলিয়ে বোঝানোর চেষ্টা করলেন, শোন, তোর এখন ক্লাস 5, পড়ার কত চাপ বেড়ে গেছে, তুই কত বড় হয়ে গেছিস, এখন এইসব ব্লক টলক নিয়ে খেলা তোর মানায় না। বুয়ান ছলছলে চোখে মায়ের দিকে তাকালো, আঙুল তুলে দেখালো দোকানের একটা র্যাকের দিকে। সেখানে পরপর ব্লকের বাক্স সাজানো, ছোট বড় নানান বাক্স। তারই মধ্যে একটা বড় বাক্স লক্ষ্য করে আঙুল তুলেছে বুয়ান। সেই বাক্সটার ওপর খুব সুন্দর একটা রোবটের ছবি। ছবির ওপরে ইংরেজিতে লেখা রয়েছে, রোবট ফ্রেন্ড জুনো। আরও লেখা আছে যে এটা টকিং রোবট, অর্থাৎ জুনো কথা বলতে পারে। ওর শরীরে ব্যাটারি লাগানোর ব্যবস্থা আছে। এছাড়া রয়েছে স্পেশাল রিমোট কন্ট্রোল ইউনিট। বাক্সের ওপরে জুনোর রঙিন ছবিটা এত জীবন্ত যেন বুয়ানের দিকে তাকিয়ে আছে এবং হাসছে। সুতরাং অন্যান্য বারের মতো এবারেও বুয়ানের আবদারের কাছে রণবীর শ্রেয়সী হেরে গেলেন। রোবট ফ্রেন্ড জুনো চলে এলো ওদের বাড়িতে। আর তারপর নাওয়া খাওয়া মাথায় উঠল বুয়ানের, সেই সঙ্গে পড়াও। রোবট ফ্রেন্ডের ব্লক নিয়ে ও মেতে উঠল। বাক্সের ভিতরে দেওয়া ছবি দেখে দেখে পলিমারের টুকরোগুলো একের পর এক জুড়তে লাগলো। ধাপে ধাপে তৈরি হতে লাগলো জুনো। যে সন্ধ্যায় ব্লকের বাক্সটা ও কিনে এনেছিল, তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই বুয়ানের কাজ শেষ।
ওর পড়ার টেবিলে দাঁড়িয়ে রয়েছে এক রংচঙে রোবট। উচ্চতায় 8 ইঞ্চির মতন, কি সুন্দর দেখতে। বড় বড় গোল গোল চোখ, মাথায় কালো টুপির মতো চুল, নীল রঙের জামা, লাল রঙের প্যান্ট, বুকে লাগানো রয়েছে ছোট ছোট রঙিন এলইডি। হাত আর পা মেটালিক, তাতে অনেকগুলো জয়েন্ট রয়েছে কাঁধ আর গলাতেও। সব মিলিয়ে জুনোকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। রোবট তৈরির কাজ শেষ হওয়ার পর মা বাবাকে ডেকে নিয়ে এলো বুয়ান। দেখো দেখো জুনোকে কি সুন্দর দেখতে। রণবীর আর শ্রেয়সী হা হা করে তাকিয়ে রইলেন রোবটটার দিকে। সত্যি ভীষণ আদুরে আর সুন্দর দেখতে জুনোকে। রণবীর বললেন, যাকগে, রোবট চেয়েছিলে, পেয়ে গেছো। এবার তো একটু পড়াশোনায় বসো। কাল বিকেলের পর আমার কাছে ম্যাথস নিয়ে বসবে। শ্রেয়সী ছেলেকে বললেন, কাল সকাল 10টায় ম্যাডাম পড়াতে আসবেন, তোর মনে আছে তো? ম্যাডামের কাছে হোম টাস্কের কাজ যতটা পারবি এগিয়ে নিবি। বুয়ান একেবারে অন্য জগৎ থেকে মায়ের দিকে শূন্য চোখে তাকালো। হোম টাস্ক, সেটা আবার কি জিনিস? কিরে, অমন হাঁ করে তাকিয়ে আছিস যে? হোম টাস্ক, জুনোকে পেয়ে সব ভুলে গেলি? সত্যি মনে মনে রোবটদের জগতে চলে গিয়েছিল বুয়ান। মায়ের কথায় ঝটকা খেয়ে ফিরে এলো পড়াশোনার রুক্ষ বাস্তবে। চটপট ঘাড় নেড়ে বলল যে কাল ও ম্যামের কাছে অনেকখানি হোম টাস্ক সেরে নেবে। তারপর কাঁচুমাচু মুখে রণবীরের দিকে তাকিয়ে বলল, বাপি, মোড়ের মাথায় সুরেন কাকুর দোকান থেকে এরকম 4টে ব্যাটারি এনে দেবে প্লিজ। বাক্সের গায়ে ব্যাটারির ছবি দিয়ে মাপ লেখা ছিল, সেটা রণবীরকে দেখালো বুয়ান। রণবীর ছোট্ট করে হুঁ বললেন। তারপর, ব্যাটারি এনে দিচ্ছি, কিন্তু লেখাপড়ার কথা যেন ভুলে যেও না। একগাল হাসল বুয়ান, বলল, জানো বাপি, ব্যাটারি লাগিয়ে দিলেই জুনো হেঁটে চলে বেড়াবে, কথাও বলবে। আশ্চর্য, রোবট পেয়ে ছেলেটা সব ভুলে গেল নাকি? রণবীর বললেন, ব্যাটারি তো হবে, কিন্তু পড়ার কথাগুলো তুই শুনতে পেয়েছিস তো? শুনেছি, ব্যস্তভাবে বলল বুয়ান। তারপর বাপিকে ছোট্ট ঠেলা মেরে বলল, যাও না বাপি, ব্যাটারিগুলো এনে দাও না তাড়াতাড়ি। রণবীর আর দেরি না করে ব্যাটারি কিনতে বেরোলেন। পড়ার টেবিলের সব বইপত্র সরিয়ে প্রথমেই জুনোর চলাফেরার জায়গা তৈরি করল বুয়ান। তারপর টেবিলের ওপরে জুনোকে দাঁড় করিয়ে ওর রিমোটের বোতামগুলো দেখতে লাগলো। সেখানে মুভ, স্টপ, স্লিপ, টক ইত্যাদি বেশ কয়েকটি বড় মাপের বোতাম রয়েছে। এক একটা বোতামের এক এক রকম রং। প্রত্যেকটা বড় বোতামের সঙ্গে রয়েছে 3টে কি 4টে করে ছোট ছোট বোতাম। যেমন মুভ বোতামের ঠিক উপরেই রয়েছে 4টে ছোট বোতাম। বোতামে লেখা রয়েছে মোড 1, মোড 2 ইত্যাদি। বোঝাই যাচ্ছে এই বোতামগুলো রোবটের মুভমেন্টের স্টাইল সিলেক্ট করার জন্য। বুয়ান মুভ লেখা সুইচটা অন করে দিল। সঙ্গে সঙ্গে জুনো চলতে শুরু করলো। ওহ, কি অদ্ভুত ওর চলার ধরন! সদ্য হাঁটতে শেখা বাচ্চা ছেলের মতো একটু সময় নিয়ে একটা একটা করে পা ফেলছে। একই সঙ্গে মাথাটা এপাশ ওপাশ ঘুরিয়ে গোল গোল চোখ জোড়া মেলে কি দেখছে ওই জানে। রোবটটার চোখের মনির জায়গায় সাদা রঙের এলইডি লাগানো ছিল। সুইচ অন করে দিতেই সেই আলোগুলো এখন উজ্জ্বল হয়ে জ্বলছে। তার সঙ্গে বুকের এলইডিগুলো দপদপ করে জ্বলছে, নিভছে। বুয়ান মুগ্ধ চোখে জুয়ানের চলাফেরা দেখছিল। ওর চলার সময় মোটরের আওয়াজ প্রায় শোনাই যাচ্ছে না। বাপি বলেছেন, রোবটের চলার জন্য
মোটর ব্যবহার করা হয়। জুনোর মোটরটা নিশ্চয়ই খুব হাইফাই, তাই আওয়াজ কম। কিন্তু আরও একটা ব্যাপার বুয়ানকে খুব অবাক করল। হাঁটতে হাঁটতে জুনো যখন টেবিলের কিনারার কাছে পৌঁছে যাচ্ছে, তখনই ও থমকে দাঁড়াচ্ছে নিজ থেকেই। তারপর ডান দিকে ঘুরে আবার চলতে শুরু করছে। কি করে রোবটটা বুঝতে পারছে যে ও টেবিলের কিনারা এসে গেছে, আর এগোলেই ও টেবিলের থেকে নিচে পড়ে যাবে? এই জিজ্ঞাসার উত্তর জানতে বুয়ান চেঁচিয়ে ডেকে উঠল, বাপি, বাপি, মা, মা, শিগগির আমার পড়ার ঘরে এসো। ওর ডাকে তাড়াহুড়ো করে চলে এলেন দুজনেই। কিছুক্ষণ ওরা অবাক বিস্ময়ে জুনোর চলে বেড়ানো দেখলেন। তারপর বুয়ানের প্রশ্নের উত্তরে রণবীর বললেন, শোনো, জুনোর চোখে অপটিক্যাল সেন্সর লাগানো রয়েছে। সেই সেন্সর বুঝতে পারছে যে টেবিলের সারফেসটা শেষ হয়ে গেছে, সুতরাং আর এগোনো ঠিক হবে না। সেই সিগন্যালটা চলে যাচ্ছে জুনোর ভেতরের কম্পিউটার ব্রেইনে। ব্রেইন জুনোর মোটরকে থামিয়ে দিচ্ছে। তারপর ওর চলার দিক ডান দিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। সব মিলিয়ে খুব কমপ্লিকেটেড ব্যাপার। রোবট ফ্রেন্ড জুনোর নতুন বাক্সটা বাড়িতে এনে খোলার পর একটা মোটাসোটা অপারেটিং ম্যানুয়াল দেখতে পেয়েছিল বুয়ান। মা আর বাপিকে ওর ম্যানুয়ালটা পড়ে ফেলার দায়িত্ব দিয়েছিল। শ্রেয়সী আবার সেটা কায়দা করে রণবীরের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। অগত্যা রণবীর স্কুল কলেজের পড়াশোনার মতো সেটা স্টাডি করেছেন এবং সাধ্যমতো বুয়ানের খটোমটো প্রশ্নের থতমতো জবাব দিয়েছেন। শ্রেয়সী জুয়ানকে জিজ্ঞেস করলেন, কিরে, তোর হোম টাস্ক কতটা এগোলো? হবে মা, জুনোর ব্যাপারটা এই তো সবে কমপ্লিট হলো, কাল থেকে আমার হোম টাস্ক স্টার্ট। রণবীর হেসে বুয়ানের মাথায় একটা আদরের চাঁটি মেরে বললেন, দেখা যাক কাল থেকে তোমার হোম টাস্ক স্টার্ট হয় কিনা, নইলে জুনোকে আবার দোকানে রিটার্ন করে দেব। সত্যি বলছি বাপি, কাল থেকে হোম টাস্ক স্টার্ট করবই, গড প্রমিস। শ্রেয়সী স্বামীর দিকে তাকিয়ে বললেন, এই রোবটের ব্লকটা ওকে কিনে দেওয়াটাই ভুল হয়েছে। এখন লেখাপড়া বাদ দিয়ে কদিন ধরে চলবে শুধু রোবট আর রোবট। রণবীর শ্রেয়সীকে পাল্টা বললেন, যতদূর মনে পড়ছে আমি তো এটা কিনে দেওয়ার এগেনেস্টেই ছিলাম, কিন্তু কে একজন যেন বুয়ানের হয়ে ওকালতি করেছিল। শ্রেয়সী ছেলের বইপত্রের দিকে ইশারা করে বললেন, তখন তো আর জানি না রোবটের নেশায় লেখাপড়া লাটে উঠবে। যাকগে, রাত 10টা বেজে গেছে, এখন খেতে চলো দেখি। বুয়ান, জুনো যেমন আছে থাক, এখন চলো তো, খেতে চলো। বুয়ান জুনোর রিমোটের স্টপ বোতাম টিপে দিল, তারপর ওর কাছ থেকে উঠে পড়ল। তবে ঘর ছেড়ে বেরোনোর সময় দুবার ওর দিকে পিছন ফিরে তাকালো, যেন বলতে চাইল, তুমি টেবিলে দাঁড়িয়ে একটু রেস্ট নাও, আমি 5 মিনিট পরেই আসছি। জুনোকে নিয়ে বুয়ান এমন মেতে উঠল যে জুনো হয়ে গেল ওর বেস্ট ফ্রেন্ড। তবে একই সঙ্গে ও পড়ালেখা শুরু করলো মন দিয়ে। আর সত্যি সত্যি স্কুলের সামার ভ্যাকেশনের হোম টাস্ক রোজ নিয়ম করে করতে লাগলো। বুয়ানের পড়ার টেবিলের ডান দিকে আর একটা টেবিল বসানো হয়েছে। সেই টেবিলটা জুনোর জন্য। জুনো সব সময় সেখানে দাঁড়িয়ে থাকে, নয় চলাফেরা করে। ওকে পাশে রেখে বুয়ান পড়াশুনো করে। কখনো কখনো ওর সঙ্গে কথা বলে, কিংবা টক বোতাম টিপে জুনোর কথা চালু করে দেয়। ওর কথা শোনে, কখনো বা পাল্টা কথাও বলে। কিন্তু জুনো বুয়ানের কথা বুঝতে পারে না বলে ওর ভেতরের সেট করা প্রোগ্রাম অনুযায়ী নিজের কথা নিজেই বলে যায়। জুনোর ব্যাপার নিয়ে ছেলের এই পাগলামিতে শ্রেয়সী বা রণবীর নাক গলাননি, বাধাও দেননি। বরং ওরা লক্ষ্য করেছিলেন জুনো বাড়িতে আসার পর থেকে
বুয়ানের লেখাপড়ার দিকে মনোযোগ অনেক বেড়ে গেছে। অনেক সময় ওদের মনে হয়েছে জুয়ান যেন জুনোকে দেখিয়ে দেখিয়ে ওর পড়াশোনার বহরটা অনেক বাড়িয়ে দিয়েছে। একদিন সন্ধ্যাবেলা পড়াশোনার মাঝে ব্রেক দিয়ে জুনোর সঙ্গে খেলতে শুরু করলো বুয়ান। টক বোতাম টিপে ওর কথা চালু করে দিল। ওর প্রোগ্রাম অনুযায়ী বাঁধা ধরা কথা বলতে লাগলো। হাই, মাই নেম ইজ জুনো। একটু জড়ানো ধাতব কণ্ঠস্বর, তবে কি বলছে সেটা স্পষ্ট বোঝা যায়। বুয়ান জুনোর কথার জবাব দিল। আমার নাম বুয়ান, ভালো নাম অঙ্কুশ। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। আমিও তোমার বন্ধু। আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি। কাম, লেট আস প্লে। হ্যাঁ, চলো আমরা খেলি। তারপরই জুনো চুপ, কারণ এই 4টি কথা শোনানোর ব্যবস্থাই করা আছে জুনোর সিস্টেমে। একটা সংলাপ বলার পর জুনো চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সেই চুপ করে থাকার সময়টুকুতে বুয়ান ওর ইচ্ছে মতো উত্তর দেয়। জুনো রোজ একই রকম কথা বলে বারবার, কিন্তু বুয়ানের সেটা মোটেই একঘেয়ে লাগে না। তাছাড়া ওর বিশ্বাস জুনো ওর সঙ্গে মিশে একদিন না একদিন নতুন নতুন কথা বলতে শিখবে। এই বিশ্বাসের কথা মা আর বাপিকেও জানিয়েছে বুয়ান। শুনে যা হওয়ার তাই হয়েছে। ওরা দুজনেই হেসে ফেলেছেন। তাই আবার হয় নাকি কখনো? জুনো তো একটা মেশিন, মানুষ তো আর নয় বাপি। জুনো তোর সঙ্গে নতুন নতুন কথা বলতে না পারুক, তুই তো পারিস। তুই ওর সঙ্গে মন খুলে গল্প কর মা। তো সেটাই করে বুয়ান। জুনোর সঙ্গে অনেক গল্প করে, ওকে স্কুলের নানান বন্ধুর কথা শোনায়, টিভিতে দেখা প্রোগ্রামের গল্প করে, বলে টিনটিনের চাঁদে অভিযানের গল্প, ডাইনোসরের গল্প, মহাকাশের গল্প, আরও কত কি। বুয়ানের এক সময় হঠাৎ মনে হয় গল্প শুনতে শুনতে জুনো মাথা নাড়ছে। মাঝে মাঝে ডাইনোসর আর মহাকাশের বই নিয়ে জুনোর সামনে বসে পড়ে বুয়ান। বইগুলো বড় মাপের, তাতে সুন্দর সুন্দর রঙিন ছবি। সেই সব বই থেকে জুনোকে পড়ে পড়ে শোনায়। জুনো সেসব বুঝতে না পারলেও কথা বলে যায়, ওর সেই পুরনো কথা। হাই, মাই নেম ইজ জুনো। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, ইত্যাদি। যতই পুরনো হোক, কথাগুলো শুনতে ভালো লাগে বুয়ানের। তবে মাঝে মাঝে মনে হয়, ইস, জুনো যদি নতুন নতুন কথা বলতে পারত। একদিন সন্ধেবেলা একটা অদ্ভুত ব্যাপার হলো। তখন ঘড়িতে কটা বাজে? 7টা কি 7:15। আধ ঘন্টা ধরে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝেই আকাশ আলোয় ভাসিয়ে ঝলসে উঠছে বিদ্যুৎ। আর তারপরেই কর 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 করাত কান ফাটানো আওয়াজে কেঁপে উঠছে বাড়ি। বাজ পড়ার ব্যাপারটাকে শ্রেয়সী ভীষণ ভয় পান। তাই বাজের প্রতিটি আওয়াজের পরপরই তিনি ভয়ে তীক্ষ্ণ চিৎকার করে উঠছেন। আর সেই চিৎকার থামানোর জন্যে রণবীর বারবার বলছেন, কি হচ্ছে শ্রেয়সী? কেন এমনি করে বাচ্চাদের মতো চিৎকার করছো? বুয়ান তখন জানলা টানলা বন্ধ করে পড়াশোনা করছিল। পাশের টেবিলে জুনো হেঁটে বেড়াচ্ছিল, কথা বলছিল। বুয়ান বাজ পড়ার শব্দকে মোটেই ভয় পায় না, কিন্তু বাজটাজ পড়লে মায়ের এই ছেলে মানুষই কাণ্ড দেখতে ওর খুব মজা লাগে। তাই ও পড়া ফেলে ছুটল মায়ের কাণ্ড দেখতে, এবং সেই কাণ্ড দেখে ও তো হেসেই কুটিপাটি। ও আর বাপি মাকে বাজ পড়ার ভয় দেখিয়ে মজা করতে লাগলো। একটু পরেই বুয়ান চলে এলো ওর পড়ার ঘরে। ঝড় বৃষ্টির দাপট তখন আরও বেড়েছে। জুনো টেবিলের ওপরে ওর নিজের মতো হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎই ঝোড়ো হাওয়ার দাপটে ঘরের একটা জানলা খুলে গেল।
শো শো হাওয়া ঢুকে পড়ল ঘরে, সেই সঙ্গে বৃষ্টির ছাট। বিকট শব্দে বাজ পড়ল কাছেই এবং জুনো উল্টে পড়ে গেল টেবিলের ওপরে। বুয়ান প্রায় দৌড়ে গেল টেবিলের কাছে, জুনোকে সোজা করে দাঁড় করাতে গেল, কিন্তু ওকে অবাক করে দিয়ে জুনো নিজেই সোজা হয়ে দাঁড়ালো, চলতে শুরু করলো আগের মতো। ব্যাপারটা কি হলো? বুয়ান হাঁ করে তাকিয়ে রইল 8 ইঞ্চি মাপের রোবটটার দিকে। ওটা যে পড়ে গেলে আবার নিজে নিজেই উঠে দাঁড়াতে পারে, এমন কথা দোকানের সেলসম্যান ছেলেটিও বলেনি, আর ম্যানুয়াল পড়ে বাপিও কিছু বলেনি। তাহলে বুয়ান ওর পড়ার টেবিলে বসে পড়ল। রিমোটটা রাখা ছিল কম্পোজিট ম্যাথ বইটার পাশেই। সেটা তুলে নিয়ে বোতাম টিপে জুনোকে থামালো। তারপর রোটেট বোতাম টিপে জুনোকে ঘুরিয়ে নিজের দিকে মুখ করিয়ে দাঁড় করালো। ওর শরীরের এলইডি বাতিগুলো দপদপ করে জ্বলছে নিভছে। ব্যাপার কি জুনো, তুমি পড়ে গেলে নিজে নিজে উঠে দাঁড়াতে পারো? পারি, পরিষ্কার বাংলায় জবাব দিল বুয়ানের রোবট। এটা সিক্রেট, আর কেউ যেন জানতে না পারে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বুয়ান কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। জুনো এরকম পাল্টে গেল কি করে? ওর টেল মি হোয়াই সিরিজের বই পড়ে ও জেনেছে বাজ পড়া মানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি ডিসচার্জ। সেই সময় কাছাকাছি কোনো ধাতুর জিনিস থাকলে তার মধ্যে ভোল্টেজ তৈরি হয়, ইনডিউসড ভোল্টেজ। সেরকম কিছু হয়েই কি জুনো পাল্টে গেল? ওর ভেতরের প্রোগ্রামের বাইরে কাজ করতে লাগলো, হিসেবের বাইরে কথা বলতে লাগলো। বুয়ানকে চমকে দিয়ে জুনোর এই পাল্টে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি হলো বুয়ান। কিন্তু ব্যাপারটা সিক্রেট রাখতে হবে, ওর বেস্ট ফ্রেন্ড ওকে সে কথাই বলেছে। এরপর থেকে বুয়ানের দিন আর রাত কেমন পাল্টে গেল। জুনোর সঙ্গে সিক্রেট বন্ধুত্ব ক্রমশই বাড়তে লাগলো। রণবীর আর শ্রেয়সী সেই আড়ালের বন্ধুত্বের কথা মোটেও জানতে পারলেন না। বুয়ান যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ জুনো ওর সঙ্গে সঙ্গে থাকে। এমনকি খাওয়ার টেবিলে যখন বুয়ান খেতে বসে তখনও জুনোকে ওর চেয়ারের পাশে মেঝেতে দাঁড় করিয়ে রাখে। এছাড়া টিভি দেখা, কমিক্স কিংবা গল্পের বই পড়ার সময় অথবা পড়াশোনার সময় জুনো তো পাশে আছেই। প্রথম প্রথম ছেলের এই জুনোম্যানিয়া নিয়ে শ্রেয়সী এবং রণবীর বুয়ানের সঙ্গে অনেক চেঁচামেচি করেছেন, কিন্তু বুয়ান বরাবরই বলেছে, জুনো আমার পড়াশোনায় কত হেল্প করে জানো? একটা মেকানিক্যাল রোবট, সেটা আবার হেল্প করবে কি করে? শ্রেয়সী একই সঙ্গে অবাক এবং বিরক্ত। বুয়ান হেসে বলেছে, ও তোমরা বুঝবে না মা, ওটা আমাদের দুজনের সিক্রেট। রণবীর ধৈর্য হারিয়ে বলেন, কি যে সব এলোমেলো কথা বলিস। এই রকম কদিন ঝামেলা চলার পর বুয়ানের ক্লাস টেস্টের রেজাল্ট বেরোতে শুরু করলো এবং তখনই শ্রেয়সী আর রণবীর চুপ করে যেতে বাধ্য হলেন, কারণ বুয়ান দারুণ সব নম্বর পেয়েছে। সব কটা এক্সামেই গ্রেড ও, আউটস্ট্যান্ডিং। এর আগে ও কখনো এত ভালো স্কোর করতে পারেনি, সুতরাং বুয়ানকে তখন আর পায় কে? সত্যি জুনো ওকে অনেক হেল্প করছে। জুনো অনেক বিষয়ে অনেক কিছু জানে। ওর সামনে বুয়ান এ পর্যন্ত যত পড়াশোনা করেছে তার সবটুকুই জুনোর মগজ ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে। যখন তখন ও বুয়ানের পড়ার ভুল শুধরে দেয়, এছাড়া নতুন অনেক কিছু শিখিয়ে দেয় ওকে। রণবীর আর শ্রেয়সী যখন কাছে থাকেন না তখনই ওদের দুজনের মধ্যে এইসব কথাবার্তা হয়, আর যদি ওদের দুজনের কেউ একজনের কাছে থাকেন
তাহলে জুনোর ছক বাঁধা হাই মাই নেম ইজ জুনো শুরু হয়ে যায়। একদিন সন্ধেবেলা বুয়ান একটা বই পড়ছিল, বেশ বড় মাপের বাঁধানো বই, তাতে অনেক রঙিন ছবি। বইটার নাম মাই বিগ এনসাইক্লোপিডিয়া অব ডাইনোসরস। বুয়ান পড়ছিল আর অবাক হয়ে ডাইনোসর যুগের হরেক রকম প্রাণীর ছবি দেখছিল। জুনো বইটার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল। বুয়ানের পড়া শুনে ও ধাতব গলায় বলে উঠল, এটা মেসোজোয়িক যুগের ব্যাপার। এই যুগের টাইম লেংথ হচ্ছে 182 মিলিয়ন বছর। এ সময়ের মধ্যে রয়েছে তিনটে পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড আর ক্রিটেশাস পিরিয়ড। ট্রায়াসিক পিরিয়ডে ছোট ছোট ডাইনোসরের জন্ম হয়। জুরাসিক পিরিয়ডে ওরা সংখ্যায় আর মাপে বেড়ে ওঠে। সবচেয়ে বড় তৃণভোজী ডাইনোসর ছিল অ্যাপাটোসরাস, আর সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর ছিল টিরানোসরাস রেক্স। তারপর ক্রিটেশাস পিরিয়ডে ওদের মাপ আর দাপট আরও বাড়তে থাকে। বাড়তে বাড়তে হঠাৎই সব শেষ। সায়েন্টিস্টদের আইডিয়া হলো একটা প্রকাণ্ড ধূমকেতু এসে আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে, আর সেই মহাসংঘর্ষেই ডাইনোসররা একদম খতম। এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রায় 65 মিলিয়ন বছর আগে। জুনোর কথা শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিল বুয়ান, কারণ রোবটটা এমন অনেক কথা বলছে যেগুলো বইটাতেও লেখা নেই। বুয়ানের কি মনে হলো, ও বই বন্ধ করে উঠে পড়ল। বলল, জুনো, জাস্ট 1 মিনিট ওয়েট করো। আমার টিরানোসরাস রেক্সের একটা ব্লগ আছে, ওটা কিছুদিন আগে আমি তৈরি করেছিলাম, এক্ষুনি নিয়ে আসছি। ওই ডাইনোসরটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। বুয়ান ছুটে চলে গেল শোয়ার ঘরে। সেই ঘরের এক কোণে ওর খেলনার পাহাড়। ক্লাস 5-এ পড়ে, অথচ এখনও ও ছোট বাচ্চার মতো খেলনা নিয়ে খেলতে ভালোবাসে। আধ মিনিটের মধ্যেই টিরানোসরাস রেক্সকে হাতে নিয়ে ফিরে এলো জুয়ান। ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে চলে এলো জুনোর কাছে। এই দেখো জুনো, কি সুন্দর দেখতে, টিরানোসরাস রেক্স। প্রাণীটা দেখতে বড় ভয়ঙ্কর, হিংস্র। অসংখ্য তীক্ষ্ণ ধারালো দাঁত, সবুজ, কালো আর বাদামি রং। গাটা চকচক করছে, আলো পিছলে যাচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে সারা গায়ে লালা মাখানো। একটা প্রকাণ্ড টিকটিকি যেন 2 পায়ে দাঁড়িয়ে আছে। সামনের 2 পা ছোট, মাথাটা বড়, মুখটা হাঁ করা। এই প্রাগৈতিহাসিক প্রাণীটাকেই ছোট ছোট পলিমারের ব্লক জুড়ে জুড়ে বুয়ান তৈরি করেছে। মাপে ছোট একটা মডেল হলেও প্রাণীটা একেবারেই যেন জীবন্ত। অ্যানিমেলটা দারুণ ইন্টারেস্টিং দেখতে, জুনো বলল। বুয়ানের মাথায় এক অদ্ভুত খেয়াল চাপল। আচ্ছা, ডাইনোসরের দেশে অ্যাডভেঞ্চার করতে গেলে কেমন হয়? ওহ, একটা সুপার ডুপার অ্যাডভেঞ্চার হবে তাহলে। সেই কথাটাই জুনোকে জিজ্ঞেস করল বুয়ান। জুনো ওর ধাতব গলায় উত্তর দিল, সেটা পসিবল নয় ফ্রেন্ড, কারণ ডাইনোসরদের ল্যান্ডে যেতে হলে আমাদের টাইম ট্রাভেল করতে হবে, আর টাইম ট্রাভেল করতে হলে টাইম মেশিন চাই। ব্যাড লাক, আমাদের কোনো টাইম মেশিন নেই। শুনে মুখ বেজার করল বুয়ান। ওহ, একটা মেশিনের জন্য একটা অ্যাডভেঞ্চার ফসকে গেল। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢুকলেন শ্রেয়সী। বুয়ান, তোর রুটিন ধরে স্কুলের ব্যাগ গোছানো হয়ে গেছে, নাকি কাল স্কুল আছে সেটা ভুলে গেছিস? বুয়ান সঙ্গে সঙ্গে ডাইনোসরের বই বন্ধ করে উঠে পড়ল। বলল, এই দেখো না, 1 মিনিটে গুছিয়ে নিচ্ছি। জুনো ওর প্রোগ্রাম বাঁধা সংলাপ শুরু করে দিল। হাই,
মাই নেম ইজ জুনো। আবার নতুন দুটো ব্লক কিনল বুয়ান, একটা অ্যাপাটোসরাস আর একটা চাঁদ। ওর পড়াশোনা ভালো হচ্ছে, পরীক্ষাতেও ভালো ভালো নম্বর পাচ্ছে, তাই শ্রেয়সী বা রণবীর ছেলের নতুন বায়না মেটাতে আর আপত্তি করেননি। সুতরাং নতুন ব্লক দুটো নিয়ে এবার মেতে উঠল বুয়ান। পরের দিনই তৈরি হয়ে গেল দুটো জিনিস, তৃণভোজী ডাইনোসর আর চাঁদ। মা আর বাপি আশেপাশে না থাকলেই নতুন ব্লক নিয়ে জুনোর সঙ্গে ওর গল্প চলতে লাগলো। অ্যাপাটোসরাসটা মাপে ইঞ্চি সাতেক একটা মডেল হলেও দেখতে একেবারে জীবন্ত, ঠিক ওর টিরানোসরাস রেক্সের মতন। চাঁদটাও ঠিক যেন তাই, মাপে 10 ইঞ্চি ব্যাসের একটা ফুটবলের মতো হলেও দেখতে হুবহু আসল চাঁদের মতো, ক্ষতচিহ্নের মতো দেখতে, উল্কাপাতের বড় বড় গর্ত, সাদা বিস্তীর্ণ অঞ্চলের ওপরে কালো কালো শিরা উপশিরা, পরিভাষায় যাকে বলে লুনার মারিয়া। এছাড়া ইম্প্যাক্ট বেসিন, ক্রেটার, বইয়ে যা যা পড়েছে বুয়ান তার সব কিছুরই ইশারা রয়েছে চাঁদের এই খুদে মডেলে। আরও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল বুয়ান। অন্ধকারে চাঁদের মডেলটা থেকে হালকা আলোর আভা বেরোয়। হয়তো চাঁদ তৈরির ছোট ছোট ব্লকগুলো ফ্লোরোসেন্ট পলিমার দিয়ে তৈরি। একদিন সন্ধ্যের পর পড়াশোনার পাঠ চুকিয়ে জুনোর সঙ্গে খেলতে শুরু করল। খেলার সরঞ্জাম হিসেবে হাতের কাছে রয়েছে একজোড়া ডাইনোসর আর চাঁদ। বুয়ান আর জুনো নিজেদের মধ্যে নানান কথা বলছিল। তারই মধ্যে বুয়ান হঠাৎ বলে উঠল, জুনো, চলো আমরা চাঁদে যাই। যাব বললেই যাওয়া যায়, একটা স্পেসশিপ লাগবে, আর তোমার জন্যে লাগবে স্পেস স্যুট, নইলে তুমি চাঁদে নামবে কি করে? আর তুমি, তোমার স্পেস স্যুট লাগবে না? না, বিকজ আমি তো রোবট, স্পেশাল প্লাস্টিক আর মেটাল দিয়ে তৈরি। বুয়ান বুঝতে পারল ওর বেস্ট ফ্রেন্ড ওর সঙ্গে মজা করছে, কিন্তু তা সত্ত্বেও স্পেসশিপ আর স্পেস স্যুটের ব্যাপারটা ওর মাথায় গেঁথে গেল। ব্লকের দোকানে ও এই ব্লকগুলো বিক্রি হতে দেখেছে, সুতরাং সেগুলোর না হয় ব্যবস্থা হলো। কিন্তু জুনো, চাঁদ তো মহাকাশে ভেসে থাকে, আমার এই চাঁদটা তুমি তো জানো মেঝেতে থাকে, গড়ায়। সব জানি, চিন্তা করো না, ধীরে ধীরে সব হবে। চাঁদের অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, চাঁদের গ্র্যাভিটি তৈরি করতে হবে, ওটাকে শূন্যে ভাসাতে হবে, তবেই না ব্লকের মডেলটা আসলের মতো হবে। জুনোর কথায় বুয়ানের হাসি পেয়ে গেল। কি যে আজে বাজে বকছে রোবটটা। বুয়ান জানে চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাধ্যাকর্ষণের 6 ভাগের 1 ভাগ। সেজন্যই চাঁদে বায়ুমণ্ডল খুব পাতলা, প্রায় নেই বললেই চলে। কিন্তু কি করে এসব তৈরি করবে জুনো? সে যাই হোক, সপ্তাহখানেকের মধ্যে স্পেসশিপ আর স্পেস স্যুটের ব্লক চলে এলো বাড়িতে, এবং 2 দিনের মধ্যে মডেল দুটো তৈরিও হয়ে গেল। তারপর চাঁদে যাওয়া নিয়ে 2 বন্ধুর চর্চা চলতে লাগলো দিনের পর দিন। চাঁদ সম্পর্কে বুয়ান অনেক কথা জানে, কিন্তু জুনোর কথায় ও বুঝতে পারল চাঁদ সম্পর্কে জুনোর জ্ঞান বুয়ানের অন্তত 100 গুণ। ও জানে চাঁদের ব্যাস 1738 কিলোমিটার। চাঁদ পৃথিবীকে ঘিরে পাক খাওয়ার সময় চাঁদের একটা পিঠ সব সময় পৃথিবীর দিকে মুখ করে থাকে। চাঁদের কালচে এলাকাগুলোর নাম মারিয়া, আর আলোকিত অঞ্চলগুলো লুনার হাইল্যান্ডস। এও জানে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। বুয়ান বলল, জানো 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন। ওর সঙ্গী ছিলেন এডুইন অলড্রিন। জানি,
বলল জুনো। ওদের আর এক সঙ্গী মাইকেল কলিন্স লুনার মডিউলের ভেতরে বসেছিলেন, চাঁদে নামেননি। চাঁদে যাওয়ার জন্য বুয়ানের আর তর সইছিল না। ও তাগাদা করে করে জুনোকে একেবারে পাগল করে দিচ্ছিল। তাতে বেস্ট ফ্রেন্ড সব সময় বলে, একটু সবুর করো, ঠিক সময় এলেই আমরা স্টার্ট দেব। একটু থেমে জুনো আবার বলেছে, জানো তো চাঁদের টেম্পারেচার ওর নানান জায়গায় নানান রকম, -180°C থেকে +110°C পর্যন্ত উঠানামা করে। আমরা ওর এমন জায়গায় গিয়ে ল্যান্ড করব যেখানে টেম্পারেচার 28 কি 30 ডিগ্রি, মানে আমাদের পক্ষে খুব কমফোর্টেবল, বুঝলে? বুয়ান শোনে, কিন্তু ওর মনে হয় পুরো ব্যাপারটাই মিথ্যে, মন ভোলানো কথা। কিন্তু তার পরের মুহূর্তেই মনে হয় জুনো ওর বেস্ট ফ্রেন্ড কখনো মিথ্যে কথা বলবে না। 4 দিন পরেই এসে গেল সেই দিন। রাত 8টার সময় পড়ার ঘরের দরজা ভেজিয়ে জুনোর কাছে এসে বসল বুয়ান। হাতের কাছেই রাখা আছে স্পেসস্যুট, স্পেসশিপ আর চাঁদ। এইবার জুনো শুরু করবে ওদের চাঁদে পাড়ি দেওয়ার তোড়জোড়, এবং শুরু হয়েও গেল। জুনো বলল, বুয়ান, এখন আমি যা যা করব সেটাকে তুমি মোটেই ম্যাজিক বলে ভেবো না, কারণ বিজ্ঞান আর প্রযুক্তি যখন অনেকটা এগিয়ে যায় তখন সেটাকে সবাই ম্যাজিক ভেবে ভুল করে। এসো, লেট আস স্টার্ট। 1, 2, 3। ঘরের ভেজানো দরজা ঠেলে খুলতেই যে দৃশ্য শ্রেয়সীর চোখে পড়ল, সেরকম দৃশ্য বুঝি শুধু স্বপ্নেই দেখা যায়। বুয়ানকে ডাকতে এসেছিলেন শ্রেয়সী, কিন্তু দরজা খুলতেই পাথর হয়ে গেলেন। কোথায় বুয়ান? তার বদলে চোখের সামনে এক ম্যাজিক দৃশ্য। ঘরটা অন্ধকার, তবে একটা হালকা আলোর নীল আভা ছড়িয়ে রয়েছে ঘরে। ঘরটা এত ঠান্ডা যেন মনে হচ্ছে ঘোর শীতকাল। ঘরের ঠিক মাঝখানে শূন্যে ভেসে রয়েছে একটা সাদা গোলক, ব্লক দিয়ে তৈরি বুয়ানের চাঁদ। সেই চাঁদের গায়ে আসল চাঁদের মতো কলঙ্কের দাগ চোখে পড়ছে। গোলকটা যে শুধু ভেসে রয়েছে তা নয়, খুব ধীরে ধীরে একটা বৃত্তাকার কক্ষপথে পাক খাচ্ছে, আর সেই গোলকের ওপর লাফালাফি করে খেলা করছে দুটো ছোট ছোট পুতুল, একটা প্লাস্টিক আর মেটালের তৈরি রংচঙে রোবট। তার সারা শরীরে এখানে সেখানে রঙিন ফুটকির মতো ছোট ছোট বাতি জ্বলছে, আর দ্বিতীয় পুতুলটার শরীরে মহাকাশচারীদের স্পেস স্যুট। পুতুল দুটোর লাফের ধরন ভারী অদ্ভুত। ওরা ধীরে ধীরে ভেসে উঠছে শূন্যে, আবার ধীরে ধীরে নেমে আসছে গোলকের পিঠে, ঠিক যেন স্লো মোশনে বাস্কেটবল খেলায় গোল করছে। আর এত লাফালাফি সত্ত্বেও আশ্চর্য, পুতুল দুটো গোলকের ওপর থেকে পড়ে যাচ্ছে না। পুতুল দুটোর কাছ থেকে বেশ খানিকটা তফাতে মিনি চাঁদের পিঠে ওপর দিকে মুখ উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ক্ষুদে স্পেসশিপ। দেখে অন্তত তাই মনে হলো শ্রেয়সীর। কেমন একটা ঘোরের মধ্যে অস্ফুটে বুয়ান বলে একবার ডেকে উঠলেন। একই সঙ্গে মাথাটা টলে উঠল। তারপর আর কিছু মনে নেই।